নমস্কার। ভারতের সরকার পতনের চেষ্টায় আন্তর্জাতিক চক্রের ভূমিকা। এই ভিডিওতে পুরা তথ্য এবং প্রমাণ সহ কথা বলবো, তাই ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন। দেখেন, আমি ইন্টারনাল পলিটিক্স নিয়ে খুব কম কথা বলি, আমি পছন্দ করি না। জিও পলিটিক্স হলে মাঝে মধ্যে আমি টুকটাক ভিডিও বানাই। এই যে ভারতের আজকে পরিস্থিতি যা চলছে, তা কোনো অবস্থাতে আজকে আর ইন্টারনাল পলিটিক্সের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেটা জিও পলিটিক্স ইনভলভ হয়ে গেছে। তাই ভাবলাম যে এই বিষয়ে কথা বলা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, তাই ভিডিওটা বানাচ্ছি। দেখেন, এই ভিডিওটা বুঝতে হলে প্রথমে আমরা তিনটা স্টেজ দিয়ে পেরোতে হবে। ফার্স্ট স্টেজে আমরা বুঝবো যে ফ্যাক্টস কি হয়, দ্বিতীয় স্টেজে আমরা বুঝবো রিয়েলিটি, ভারতে কি হচ্ছে, এবং 3 নম্বর স্টেজে আমরা বুঝবো রেফারেন্স অর্থাৎ প্রমাণ এবং তথ্য। তো প্রথম হচ্ছে স্টেজ 1 অর্থাৎ ফ্যাক্টস। দেখেন, ভারতের এই যে পরিস্থিতি, নিট পেপার লিক, সিজেপির প্রোটেস্ট, সংসদ ভবনে মার্চ, তারপর সংসদের মনসুন অধিবেশনকে চলতে না দেওয়া, শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি, এই প্রত্যেকটা কিন্তু সরকারকে ফেলার, সরকারকে পতনের একটা চেষ্টা। এবং এরকম চেষ্টা আমরা আগে অনেকবার দেখেছি। বাংলাদেশের সম্প্রতিকালে আমরা শেখ হাসিনা সরকারের পতন দেখলাম, মায়ানমারে আং সান সুকি সরকারের পতন দেখলাম, এবং নেপালেও সরকারের পতন দেখলাম। এই যে প্রত্যেকটা সরকারের পতন যদি আপনি প্যাটার্নটা যদি ফলো করেন, তাহলে প্রত্যেকটা সরকার পতনের প্যাটার্ন কিন্তু সেম। বাংলাদেশে ছাত্র আন্দোলন দিয়ে প্রতিবাদ শুরু হলো, আর ভারতেও ঠিক একইভাবে ছাত্র আন্দোলন দিয়ে প্রতিবাদ শুরু। বাংলাদেশে একজন পরিচিত মুখ মোহাম্মদ ইউনিসের ফেসটাকে সামনে আনা হলো, আর ভারতে সোনম ওয়াংচুকের। দেখেন, জিও পলিটিক্সে দুইটা ইন্টারেস্ট থাকে। প্রথম হচ্ছে শর্ট টার্ম ইন্টারেস্ট এবং 2 নম্বর হচ্ছে লং টার্ম ইন্টারেস্ট। লং টার্ম ইন্টারেস্টে ধরুন কোনো একটা দেশের সরকার যদি পার্টিকুলার একটা দেশের স্বার্থে কাজ না করে বা তার বিপক্ষে কাজ করে, তাহলে ওই দেশটা সেই সরকারের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ অবলম্বন করে, যাতে এই সরকার ভোটে হেরে যায়, বা এই দেশে এমন আন্দোলন সৃষ্টি করা যায় যাতে এই সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। এবং এইগুলো করা হয় কিভাবে? কোনো জঙ্গি গোষ্ঠীকে হাতিয়ার বা প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সেই দেশে প্রবেশ করিয়ে তাদের এজেন্টদের মাধ্যমে সেই দেশে এমন পরিস্থিতি উৎপন্ন করা যাতে দেশে প্রতিবাদ শুরু হয়ে যায়, হাঙ্গামা শুরু হয়ে যায়, এবং দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে যায়। অনেক সময় আবার সরকারের কোনো ভুলকে এমনভাবে হাইলাইট করা হয় এবং এই ভুলকে নিয়ে এমনভাবে প্রতিবাদ সৃষ্টি করা যায় যাতে সেই সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। আবার কোনো সময় আন্তর্জাতিক স্তরে সেই দেশের সরকারের এগেনস্টে এমন কোনো অ্যাকশন নেওয়া হয়, এই সরকারের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় যাতে সেই দেশের জনগণের মনে সেই দেশের সরকারের প্রতি এমন অনিচ্ছা বা প্রকাশ হয়ে যায়, এমন ক্ষোভ জন্মে যায় যে তাদের মনে সরকারের প্রতি একদম সহানুভূতি না থাকে। তো প্রথম স্টেজে আমরা দেখলাম কিভাবে একটা বাহ্যিক দেশ বা বাহ্যিক শক্তি একটা দেশের সরকারের এগেনস্টে কাজ করে এবং সরকারকে পতন করাতে বাধ্য করে। 2 নম্বর স্টেজ রিয়েলিটি, অর্থাৎ বর্তমানে ভারতে কি হচ্ছে। দেখেন, বর্তমানে ভারতে যা হচ্ছে তা সবার জানা, আমি নতুন করে বলে আর ভিডিওটা লম্বা করবো না। তবে সিজেপির এই প্রটেস্টটা সাধারণ মানুষের মনে তখন খটকা লাগে যখন তারা সংসদ ভবনে মার্চ করে এবং সংসদের মনসুন অধিবেশনকে চলতে না দেওয়া হয়। দেখেন, সংসদ এমন একটা জায়গা, সেটা তো আর সাধারণ কোনো জায়গা নয়। ভারতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং মন্ত্রী এবং মিনিস্টার এবং অন্যান্য মানুষদের সিকিউরিটির একটা ব্যাপার আছে। কারণ 10,000 ভিড়ের মধ্যে কোনো বাহ্যিক শক্তি, কোনো অন্যান্য দেশ তাদের কোনো এজেন্টকে 100-200 জন এজেন্টকে যদি কোনো হাতিয়ার বা কোনো অস্ত্রশস্ত্র দিয়ে সেই ভিড়ের মধ্যে পাঠিয়ে দেয়, তাহলে সংসদ ভবন এবং সাধারণ মানুষের সুরক্ষার কি হবে? সেই হিসাবে চিন্তা করলে দেখা যায় যে এই সংসদ ভবনের এই মার্চটা কোনোভাবেই সাংবিধানিক নয়, এবং ভারত সরকার সেটা দেয়নি। এবং যখন তারা বলপূর্বক সংসদ ভবনে মার্চ করার চেষ্টা করছিল, তখনই শুরু হয় লাঠিচার্জ, এবং এটাকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। তারপর ভারতের সংসদের মনসুন অধিবেশনকেও চলতে দেওয়া হয়নি। দেখেন, বাংলাদেশ হোক বা নেপাল হোক বা মিয়ানমার হোক, প্রত্যেকটা সরকারের যে পতন হয়েছিল সেটা কিন্তু একদিনে প্ল্যানিং করা হয়নি। এই সরকারকে পতন করানোর জন্য অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ সময় এবং সঠিক অপেক্ষা, এবং ভারতেও সঠিক সময়ের অপেক্ষা করা হচ্ছিল। অপেক্ষাটা কখন শেষ হলো? যখন দেখা গেল যে ভারতে E20 পেট্রোল নিয়ে জোরদার একটা আন্দোলন চলছে, রাম মন্দির ইস্যুতে ভারতের পরিস্থিতি পুরা গরম, এবং 3 নম্বর পরিস্থিতি যখন নিট পেপার লিক হয়, তখনও দেখা গেল যে ভারতের পরিস্থিতি কিন্তু পুরা গরম। এই তিনটা কেসে যদি আপনারা গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন যে E20 পেট্রোলে এমন মানুষ আছে যারা বিজেপিকে সাপোর্ট করে কিন্তু E20 পেট্রোলকে সাপোর্ট করে না, বিজেপিকে সাপোর্ট করে কিন্তু নিট পেপার লিককে সাপোর্ট করে না, বিজেপিকে সাপোর্ট করে কিন্তু রাম মন্দিরের সেই লুট হওয়া টাকাকে সাপোর্ট করে না। অর্থাৎ ভারতের অধিকাংশ মানুষই, তা বিজেপির সাপোর্টার হোক বা বিজেপির এগেনস্টের মানুষ হোক, তারা কিন্তু এই তিনটা বিষয়ে বিজেপির এগেনস্টে ছিল, এবং এটাই ছিল সঠিক সময়। এই সময় যদি আমরা হিট করি, স্ট্রাইক করি, কোনো প্রোটেস্ট করি, তাহলে আমরা জনসাধারণের কাছ থেকে সঠিক একটা রেসপন্স পাবো, ভালো একটা রেসপন্স পাবো। এবং ঠিক একই সময়ে এই আন্দোলনটা শুরু হলো। ইংলিশে একটা কথা আছে, হিট ওয়েন দ্য আয়রন ইজ হিট, অর্থাৎ লোহা যখন গরম থাকে তখনই আঘাত করতে হবে, এবং সিজেপি ঠিক লোহা গরমের সময় সেই আঘাতটা করেছে। এবার চলুন 3 নম্বর স্টেজ, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট একটা স্টেজ, রেফারেন্স। অর্থাৎ এই রেফারেন্সে আমরা বোঝার চেষ্টা করব এবং আমরা মিসিং ডটগুলোকে কানেক্ট করার চেষ্টা করব যে এই যে পুরো ঘটনা চক্রে কোনো আন্তর্জাতিক চক্রান্তর কোনো হাত আছে কিনা।
চলেন আমি পয়েন্টগুলো বলবো আর আপনারা মিসিং ডটগুলো শুধু জাস্ট কানেক্ট করবেন। দেখেন আগের স্টেজে আমি বলেছিলাম যে কোনো দেশ কি করে কোনো জঙ্গি গোষ্ঠীকে হাতিয়ার বা প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সেই দেশে পাঠায়। এবার একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, ভারতে কোনো বিদেশি নাগরিককে ধরা হয়েছিল কিনা? রাশিয়ার সহায়তায় ইউক্রেনের 6 জন নাগরিককে ভারতে আটক করা হয়। ইভেন মায়ানমার বর্ডারেও কিছু বিদেশি নাগরিককে আটক করা হয়েছিল, যারা ড্রোন এবং বিভিন্ন টেকনোলজির মাধ্যমে ভারতের জঙ্গি গোষ্ঠীকে ট্রেন করছিল। তারপরে আরও একটা জিনিস বলেছিলাম যে সরকারের কোনো একটা ভুলকে এমনভাবে হাইলাইট করা হয়। দেখেন রাম মন্দির ইস্যুতে যোগী আদিত্যনাথকে বারবার চাঁদাচোর বলে অভিহিত করা হয়। এই চাঁদা কি যোগী আদিত্যনাথ চুরি করেছেন? নিশ্চয় না, চুরি করেছে মন্দিরের ট্রাস্ট, এবং সেই হিসাবে তদন্ত চলছে এবং তাদের উপযুক্ত শাস্তি হবে। নিট পেপার লিক দেশের কি শিক্ষামন্ত্রী করেছে? নিশ্চয় না। যারা করেছে তাদের এগেনস্টে এফআইআর হচ্ছে, অ্যারেস্ট করা হয়েছে, এবং আজকে প্রধানমন্ত্রীর একটা টুইট এসছে যে জুডিশিয়াল প্রসেসকে আরো ফাসেন করা হয়েছে, অর্থাৎ স্পিড করা হয়েছে, যে তাদের শাস্তি যেন খুব তাড়াতাড়ি হতে পারে। কিন্তু বারবার শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করা হচ্ছে। দেখেন সরকার যা ঘটে গেছে তা তো রিভার্স করতে পারবে না। যারা উপযুক্ত দোষী তাদের শাস্তি দিতে পারবে এবং ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে এর জন্য প্রিভেন্টিভ মেজার্স নিতে পারবে। এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করেছে, কিন্তু তথাপিও সরকারের এগেনস্টে প্রতিবাদ চলছে। আমি আরেকটা জিনিস বলেছিলাম যে আন্তর্জাতিক স্তরে দেশের ইমেজকে ডাউন করা হয়, যাতে জনগণের মনে সেই দেশের সরকারের প্রতি সহানুভূতি নষ্ট হয়। খেয়াল করে দেখুন তো, হরমুজ প্রণালীতে ভারতের জাহাজকে আক্রমণ করা হয়েছিল কিনা? ভারতের কয়েকজন নাবিক মারা গিয়েছিল, ভারতের কয়েকজন ক্রু মেম্বারকে কয়েকদিন পরে রেস্কিউ করা হয়েছিল। এই ঘটনাগুলো দিয়ে কি বোঝা যায়? এই ঘটনাগুলো দিয়ে এটা স্পষ্ট হয় ভারতের জনগণের মনে ভারতের সরকারের প্রতি একটা অনিচ্ছা ভাব সৃষ্টি হয়ে যায়। তারপরে গত কয়েকদিন আগে ভারতের চাবাহার বন্দর আমেরিকা ধ্বংস করেছিল কিনা? ভারত ইরানে কোটি কোটি টাকা খরচ করে চাবাহার বন্দর সৃষ্টি করেছিল, যাতে ইরান, আফগানিস্তান এবং রাশিয়ার সাথে কানেক্টিভিটি সৃষ্টি করা যায়। সেই চাবাহার বন্দরকে আমেরিকা ধ্বংস করে। আমেরিকার সিনেটে ভারতের উপর 100% ট্যারিফ লাগানোর প্রস্তাব চলছিল। এই প্রত্যেকটা ঘটনা যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে এই প্রত্যেকটা ঘটনা কিন্তু শুধুমাত্র একটা ইনসিডেন্ট নয়। এই প্রত্যেকটা ঘটনার পিছনে রয়েছে আন্তর্জাতিক একটা চক্রান্ত, যাতে দেশের জনগণের মনে সরকারের প্রতি একটা অনিচ্ছা ভাব প্রকাশ হয়ে যায়, সরকারের প্রতি একটা প্রতিবাদ সৃষ্টি হয় এবং সরকার পদত্যাগ করতে বাধ্য করে দেয়। আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে ভারতের সরকার পতনের চেষ্টায় আন্তর্জাতিক কোনো চক্রান্ত আছে কিনা। আমি আমার নেক্সট ভিডিওতে এটাও প্রমাণ করার চেষ্টা করব তথ্য এবং প্রমাণ দিয়ে, যে এই আন্তর্জাতিক চক্রান্তগুলো কারা করছে এবং কেন করছে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।